গল্পের নাম কেনা বউ। এটা গল্পের দ্বিতীয় পর্ব ও শেষ। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায় শ্রেয়ার। পায়ে তখন অনেক যন্ত্রণা, ফুসকাও পড়ে গেছে অনেক জায়গায়। কিন্তু কান্না কে করতেছে সেটা জানার জন্য মন কেমন করতেছে। মনে মনে ভাবতেছে জিনভূত নয় তো। ছোট থাকতে দাদির কাছে অনেক গল্প শুনেছে জিনভূত নিয়ে। শুকনো ঢোক গিলল শ্রেয়া, কান্নার বেগ বাড়তেছে। কোনো পুরুষ মানুষ কান্না করতেছে। শ্রেয়া আর সইতে না পেরে উঠল খাট থেকে। পায়ের মোড়া ভর দিয়ে কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে একটি রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের দরজাটা ভিড়ানো। শ্রেয়া হালকা একটু ফাঁক করে দেখে সাদা পাঞ্জাবি পরা কেউ একজন জায়নামাজে বসে কান্না করতেছে। শ্রেয়া ভয়ে 2 কদম পিছিয়ে গেল। এ কি, জিন সত্যি ভেবে ঘেমে একাকার। যখন সেজদা থেকে মাথা তুলল তখন শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল। মুখ দিয়ে বের হয়ে এলো, আরিশ। শ্রেয়া সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে ছেলে কিছুক্ষণ আগে আমার পা পুয়ে দিছে, আমাকে এখানে আটকে রাখছে, মুখের মাঝে রকচটা ভাব ধরে রাখে, সেই ছেলে নামাজে বসে কাঁদছে কিভাবে? ব্যাপারটা হজম করতে পারছে না শ্রেয়া। কে এই আরিশ? কি চায় তার কাছে? সকালে এক, রাতে আরেক, মানে কি এসবের? কোনটা আসল রূপ তার? বুঝতে পারছে না সে। মানুষের এত রূপ কিভাবে থাকে? সব কি তার নাটক? উফ, আর ভাবতে পারছে না শ্রেয়া। সকালবেলা পায়ে কারো ঠোঁটের স্পর্শে ঘুম ভাঙে যায় শ্রেয়ার। ধরভরিয়ে উঠে বসে সে, দেখে আরিশ তার পায়ের কাছে বসে মলম লাগিয়ে দিচ্ছে। এমনভাবে দিচ্ছে যেন ব্যথা সেই পাইছে। আচ্ছা, মানুষ এত বহুরূপী কেন? তখনই আরিশ বলে ওঠে, এত রাতে কারো ঘরে গিয়ে তাকঝাক করা আমার পছন্দ না। নামাজ শেষে তখন আরিশ শ্রেয়াকে বাহিরে থাকতে দেখে হচ্চকিয়ে যায়, কিন্তু শ্রেয়া খেয়াল করেনি, কারণ শ্রেয়া তখন আকাশকুসুম ভাবনায় ব্যস্ত ছিল। বিষম খেয়ে উঠল শ্রেয়া। শ্রেয়া বলল, কান্নার আওয়াজ আসছিল, তাই ভাবলাম তোমাকে ভাবতে হবে না, ভাবার জন্য আমি আছি। শ্রেয়া কিছু বলল না। আরিশ খাট থেকে উঠে দাঁড়িয়ে একটি কাগজ এগিয়ে বলে, সাইন ইট। শ্রেয়া বলল, এটা কিসের কাগজ? আরিশ বলল, বেশি কথা আমার পছন্দ না, সাইন কর। শ্রেয়া বেঁকে বসল, সে সাইন করবে না। আরিশের আবার রাগ উঠছে। ইস, মেয়ে শুধু তার রাগ উঠিয়ে দেয়। আরিশ ঠান্ডা মাথায় বলল, লিসেন, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সো রাগিও না আমাকে। আমার কথা শুনলে সুখে থাকবে আর ভালো থাকবে। আমার কথার খেলাফ হলে নরকে পরিণত করে দেব তোমার জীবন। শ্রেয়া শুকনো ঢোক গিলল। সত্যি যদি আবার কালকের মতো হাত পা পুড়ে দেয়, তাই কাপা কাপা হাতে সাইন করে দিল। আরিশ তখন মুচকে আসলো। শ্রেয়ার কাছে এসে কপালে ঠোঁট ছোঁয়ালো। শ্রেয়া কেঁপে উঠল, সাথে ধাক্কা মেরে দিল আরিশকে। আরিশ টাস করে এক চড় বসিয়ে দিল গালে। শ্রেয়ার জন্য পুরো দুনিয়াটা ঘুরে গেল। আরিশ আবার কাছে এসে গাল টিপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ডেয়ার, তুই আমার কেনা বউ। যখন ইচ্ছা তোকে আদর করার রাইট আমার আছে, হোক কেনা, বাট বউ তো। বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে চলে গেল। শ্রেয়া বসে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর মাঝবয়সী এক মহিলা আসে, পরনেতে সাদা শাড়ি, এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা, তোমার নামই শ্রেয়া? শ্রেয়া চোখের পানি মুছে বলল, জি। আমি আরিশের মা রেশমি খান। শ্রেয়া কি বলবে বুঝতে পারল না, চুপ করে রইল। রেশমি আবার বলল, মা, তোমার এখানে কষ্ট হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি বাহিরে ছিলাম এতদিন, আজ ফিরলাম। শ্রেয়া কিছু একটা ভাবল, তারপর হু হু করে কেঁদে রেশমির পায়ে ধরল। রেশমি হতবাক হয়ে চেয়ে রইল। শ্রেয়া বলল, আন্টি, আপনি আমার মায়ের মতো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। রেশমি অবাক হয়ে বলল, মা, তোমাকে কেউ কিছু বলেছে? আন্টি, আপনার ছেলে আমাকে আটকে রেখেছ, প্লিজ আমাকে যেতে দিন। রেশমি ছোট শ্বাস ফেলে আর বলল, মা, আমি এই বিষয়ে কিছু করতে পারছি না। আরিশ তোমাকে ভালোবাসে মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই? রেশমির কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল শ্রেয়ার। ভালোবাসে মানে কি? তার সাথে কালই তো দেখা হয়েছে, একদিক দিয়ে কেউ কাউকে ভালোবাসে? রাতে রুমে আসে আরিশ। শ্রেয়া গুটিসুটি মেরে বসে আছে। আরিশ তার কাছে গিয়ে বসল আর বলল, খেয়েছ? শ্রেয়া চুপ। তুমি তো এইচএসসি পরীক্ষা দাওনি, পড়াশুনো করতে চাও আগে? শ্রেয়া আবার চুপ। কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? শ্রেয়া এবার ঘৃণা চোখে তাকালো আরিশের দিকে আর বলল, এত আধিক্যতা দেখাতে হবে না আপনার। আরিশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শ্রেয়া, আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করেছি, তার জন্য সরি, বাট আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সো রাগিও না আমাকে। আমার কথা শুনলে সুখে থাকবে আর ভালো থাকবে। আমার কথার খেলাফ হলে নরকে পরিণত করে দেব তোমার জীবন। শ্রেয়া শুকনো ঢোক গিলল। সত্যি যদি আবার কালকের মতো হাত পা পুড়ে দেয়, তাই কাপা কাপা হাতে সাইন করে দিল। আরিশ তখন মুচকি আসলো। শ্রেয়ার কাছে এসে কপালে ঠোঁট ছোঁয়ালো। শ্রেয়া কেঁপে উঠল, সাথে ধাক্কা মেরে দিল আরিশকে।
আরিশ টাস করে এক চর বসিয়ে দিল গালে। শ্রেয়ার জন্য পুরো দুনিয়াটা ঘুরে গেল। আরিশ আবার কাছে এসে গাল টিপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ডেয়ার, তুই আমার কেনা বউ, যখন ইচ্ছা তোকে আদর করার রাইট আমার আছে, হোক কেনা, বাট বউ তো, বলে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে চলে গেল। শ্রেয়া বসে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর মাঝবয়সী এক মহিলা আসে, পরনে তার সাদা শাড়ি, এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা, তোমার নামই শ্রেয়া? শ্রেয়া চোখের পানি মুছে বলল, জি, আমি আরিশের মা রেশমি খান। শ্রেয়া কি বলবে বুঝতে পারল না, চুপ করে রইল। রেশমি আবার বলল, মা, তোমার এখানে কষ্ট হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি বাহিরে ছিলাম এতদিন, আজ ফিরলাম। শ্রেয়া কিছু একটা ভাবল, তারপর হু হু করে কেঁদে রেশমির পায়ে ধরল। রেশমি হতবাক হয়ে চেয়ে রইল। শ্রেয়া বলল, আন্টি, আপনি আমার মায়ের মতো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। রেশমি অবাক হয়ে বলল, মা, তোমাকে কেউ কিছু বলেছে? আন্টি, আপনার ছেলে আমাকে আটকে রেখেছ, প্লিজ আমাকে যেতে দিন। রেশমি ছোট শ্বাস ফেলে আর বলল, মা, আমি এ বিষয়ে কিছু করতে পারছি না। আরিশ তোমাকে ভালোবাসে মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই? রেশমির কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল শ্রেয়ার। ভালোবাসে মানে কি? তার সাথে কালই তো দেখা হয়েছে, এক দেখতেই কেউ কাউকে ভালোবাসে? ইয়া লম্বা খাবার টেবিলে টাইটুম্বুর নানা রকম খাবার দিয়ে, দেশি বিদেশি নানান খাবার, অনেক খাবারের নামও অজানা। খাবার টেবিলে মাথা শটান করে বসে কাঁটা চামচ আর ছুরি দিয়ে কটকট করে খাবার কেটে মুখে দিচ্ছে আরিশ। শ্রেয়া বারবার আর চোখবার আরিশের এভাবে খাবার খাওয়া দেখছে। এত সুন্দর করে কেউ খাবার খায়, জানা ছিল না শ্রেয়ার। শ্রেয়া বারিশের ডান পাশে বসে আছে, তার বাম পাশে বারিশের মা রেশমি, তিনিও একই ধাঁচে খাচ্ছেন। শ্রেয়ার মনে হচ্ছে এখন খাবার খাওয়াও একটি আর্ট। সে চামচ ধারা খেতে পারে না, তাই প্লেটে চামচ নাড়াচ্ছে, যা বার কয়েক চোখে পড়েছে আরিশের। তা দেখে ছোট শ্বাস নেয় সে। কি মেয়ে বাবা, মুখ ফুটে কিছু বলতেই চায় না। আর বলতেই কেন হয়? এটা তো আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তার বাড়ি, সো কি এত কিছের ভাবনা? আরিশ বলল, এনি প্রবলেম? শ্রেয়া মাথা নাড়ায়, যার অর্থ না। তাহলে খাচ্ছ না কেন? শ্রেয়া চুপ। খাবার পছন্দ হয়নি নাকি? আরিশের কথা ফোড়ন কেটে রেশমি বলে ওঠে, কি বলছিস বাবা, ওর পছন্দেই তো সব। রেশমির কথা শেষ না হতেই খিচিয়ে তাকে বলল আরিশ, আপনাকে জিজ্ঞেস করেছি, নাক গলান কেন সব কিছুতে? আরিশের কথায় কষ্টে পেলেন রেশমি। এই ছেলেটা প্রতিবার তাকে অপমান করে, তাই বলে বউয়ের সামনে করবে? যতই সে হোক সৎমা, মা তো নিজের ছেলের মতোই মানুষ করেছিলেন তিনি। হায় আফসোস, ছেলেটি তাকে কখনো মায়ের দরজা দিলেন না। আরিশের মায়ের প্রতি আরিশের ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে রইল শ্রেয়া। লোকটা কত বদমেজাজি, নিজের মার সাথে এমন কেউ করে? সে না হয় পরের ঘরের মেয়ে, কিন্তু সে তো তার মা। শ্রেয়া বুঝে তার মা নেই বলে কেমন লাগে, আর আরিশ তো পাগল, তার কাছে মা থাকতেও তার কদর করে না। শ্রেয়ার ভাবনায় ছেদ পড়ে আরিশের ধমকে। পুরো কেঁপে ওঠে শ্রেয়া, হাতে থাকা চামচটা নিচে পড়ে টুংটাং বাদ্যযন্ত্র বাজিয়ে দিল। কাঁটা চামচ দিয়ে খেতে না পারলে হাত দিয়ে খাও, এভাবে খাবার নিয়ে বসে থাকার মানে কি? শ্রেয়া কম্পন জড়িত কণ্ঠে বলল, খাচ্ছি। আরিশ বলল, থাক, তোমার হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। শ্রেয়া অবাক হয়ে যেয়ে রইল। এ লোকে বুঝা বড় দায়, এক মুহূর্তেই ঝাড়ছে, আবার আদর দেখাচ্ছে। হুহ, খাটাস একটা। শ্রেয়ার মুখের সামনে খাবার তুলে ধরল আরিশ। শ্রেয়া চুপচাপ খেয়ে নিল, কথা বাড়াল না। আপাতত অনেক ক্ষুধা পেটে তার। প্লিজ আরিশ, আমাকে মারিস না, তোকে তো মরতেই হবে। তিল তিল করে মারব? আমার ভুল হয়ে যায় আরিশ, মাফ করে দে। আমার ডিকশনারিতে মাফ বলতে কিছু নেই, অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে। আর তুই তো পাপ করেছিস, গোর পাপ। তোর উচিত হয়নি আমার বউকে টাচ করার। ভাই মাফ করে। আর বলতে পারল না দিহান, তার আগেই কণ্ঠনালীতে গরম লোহা ঢুকিয়ে দিয়েছে। আরিশ হাতে গ্লাভস খুলে হাত ধুয়ে নিল হ্যান্ডওয়াশ দিয়ে। সেখান থেকে বের দুজন গার্ডকে বলল, ক্লিন দ্য ডাস্ট, বলে গাড়িতে উঠে বসল সে। আর ভাবতে লাগলো তখনের কথা। আরিশ শ্রেয়াকে নিয়ে শপিং মলে আসে, তার জন্য কিছু শাড়ি কিনবে বলে। শ্রেয়া ভয়ে কাঁচুমাচু হয়ে হাঁকছে তার পাশে। আরিশ শ্রেয়ার কোমরে হাত চেপে তার কাছে নিয়ে আসছে বারবার। শ্রেয়ার কেমন অস্বস্তি লাগছে, কারণ আশেপাশে সবাই তাদের দিক ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আরিশ শ্রেয়াকে নিয়ে একটি শাড়ির দোকানে ঢুকে শাড়ি দেখতে থাকে। দোকানদারের উদ্দেশ্যে আরিশ বলে, কিছু আনকমন কালেকশন দেখান। দোকানদার তো মহা খুশি, আরিশের মতো বেলোনিয়ার তার দোকানে কদম ফেলেছেন। তিনি খুশিতে গদগদ হয়ে শাড়ি দেখিয়ে যাচ্ছে, সাথে দোকানের কর্মচারীকে চা কফি ঠান্ডা আনতে পাঠিয়ে দিলেন। আরিশ শ্রেয়ার গায়ে একটি ব্ল্যাক কালারের শাড়ি ধরল, মনে মনে বলল, মাশাল্লাহ, তার পিচ্চি বউটাকে। এভাবে আরও কটা শাড়ি নিতে বাধা দেয় শ্রেয়া,
তখনই চোখ রাঙায় আরিশ। আরিশের চোখ রাঙানিতেই আরও কাঁচুমাচু হয়ে যায় শ্রেয়া। মাথা নত করে বসে থাকে পুতুলের মতোই। কেনাকাটা শেষে ফুড কোর্টে চলে আসে তারা। কুচি খাবার অর্ডার করে কোনার একটি টেবিলে গিয়ে বসে তারা। শ্রেয়া সেই আগের মতো কাঁচুমাচু করে বসে আছে, আর আরিশ এক ধ্যানে তাকিয়ে আছে। বার কয়েক আর চোখে তাকিয়ে চোখ পড়তে নিচে তাকিয়ে যায় শ্রেয়া, কিন্তু আরিশ তাকিয়েই আছে। কোনো পুরুষালী কণ্ঠে শ্রেয়ার দিক থেকে সেই কণ্ঠের ব্যক্তির দিক তাকায় সে। তখনই মুখে টান টান হাসি নিয়ে বলে ওঠে দিহান, ওহো আরিশ ব্রো, হোয়াটসঅ্যাপ। আরিশ মুচকি হেসে বলে, গুড, তোর? আমি সব সময় কুল থাকি। শ্রেয়ার দিক তাকিয়ে, বাই দ্য ওয়ে, এই বিউটিফুলটাকে রে? আরিশের রাগ লাগলো। তার বউকে কেউ সুন্দর বলুক তা তার মোটে পছন্দ না, আর দিহানকে তো আরও না। এক নাম্বার প্লে বয় সে। আরিশ বলল, আমার বউ। দিহান একটু টেনে বলল, OMG মামা, তোমার ভাগ্য তো সেই, ঝাক্কাস মাল পাইছো। আরিশ রেগে বলল, দিহান ভালোভাবে কথা বল, শি ইজ মাই ওয়াইফ। দিহান দাঁত কেলিয়ে বলল, রাগ করো কেন মামা, ফান করছি তো। আর আমি তো ভাবির দেওর, এটুকু হক তো আছে নাকি ভাবি? শ্রেয়া চুপ মেরে রইল। লোকটিকে তার মোটেও পছন্দ হচ্ছে না, পুরোই গায়ে পড়া, আর তার ভাষা শুনে বমি আসছে শ্রেয়ার। তখনই দিহান উঠে গিয়ে বসে পড়ল শ্রেয়ার পাশে, একদম গা ঘেঁষে। শ্রেয়া ভয়ে দূরে সরে গেল কিছুটা। হুট করে এমন কাজে আরিশ রাগ উঠে যায়। সে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, ওঠ, ওর পাশ থেকে ওঠ বলছি। আরে কুল কুল মামা, রেগে যাচ্ছ কেন? আচ্ছা উঠে যাচ্ছি, বলে উঠে গেল দিহান। আর যাওয়ার আকস্মিক শ্রেয়ার হাত টান দিয়ে চুমু খেয়ে বলল দিহান, আবার দেখা হবে ভাবি। দিহানের এমন কাজে আরিশের মাথার রক্ত চড়ে গেল, চোখ লাল হয়ে গেল তার। শ্রেয়া এখন বিস্ময় নিয়ে তাকিয়ে আরিশের দিক। আরিশ রাগে এবার টেবিলের গ্লাসটি মাটিতে ফেলে দেয়, যা পড়ে খণ্ড খণ্ড হয়ে এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে পড়ে। তা দেখে শ্রেয়ার আত্মা শুকিয়ে যাচ্ছে। সে শাড়ির আঁচল মুঠ করে বসে আছে। তখন আরিশ টানতে টানতে ওকে বাসায় নিয়ে যায়। শ্রেয়া এমনিতেই ভয়ে ছিল, এখন ব্যবহারে কেঁদে দিল। সে ঘরে ঢুকেই শ্রেয়াকে ঠাস করে চড় মেরে দেয় আরিশ। চড়ের বেগ এতটা ছিল যে শ্রেয়া নিচে পড়ে যায়, আর ঠোঁট কেটে রক্ত বের হতে লাগে। শ্রেয়াকে এভাবেই রেখে বেরিয়ে আসে সে। রাগে মাথা ফেটে যাচ্ছিল তার। কিছু গার্ডকে বলে দিহানকে ধরে নিয়ে আসে আরিশ, আর তার খুন করে দেয়। ছোট শ্বাস ফেলে আরিশ। তার জিনিসে কেউ হাত দিলে সে কাউকে ছাড়ে না, আর দিহান তার কলিজায় হাত দিয়েছে, তাকে কিভাবে ছেড়ে দিবে সে? এক ধ্যানে তাকিয়ে আছে শ্রেয়ার মুখের দিকে আরিশ। কি মায়া এই চেহারাতে! এই মুখ দেখেই পাগল হয়েছিল আরিশ সেই 3 বছর আগে। সেদিন ছিল শীতের সকাল। চারিদিক তখন মিষ্টি রোদ উকি দিচ্ছিল। হালকা হলুদ আভায় চিকচিক করছিল চারদিক। কিছু স্কুল কলেজের স্টুডেন্ট রাস্তার কাছ ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছে নানা রকম গল্প করতে করতে। গায়ে তার স্কুল কলেজ ড্রেস। সেখানে একটি মেয়ে হুট করেই মাটিতে পড়ে যায়। সাথের মেয়েগুলো কি করবে বুঝতে না পেরে এদিক সেদিক দৌড়াতে লাগে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ সে মেয়েটির হাত পা ঘষছে, তো কেউ মুখে পানি দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছেই না তার। তার সহপাঠীরা রিকশা অটো কিছু পাচ্ছে না, আর যা পাচ্ছে তারা আলাদা বিপদ ভেবে পাশ কেটে চলে যাচ্ছে। মেয়েটিকে হাসপাতাল নিতে কিছুই পাচ্ছিল না। সেই পথ ধরেই যাচ্ছিল আরিশের গাড়ি। একটি মেয়ে হুট করেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই ড্রাইভার জোরে ব্রেক কষে। সাথে সাথে সামনের দিক হেলে পড়ে আরিশ। এমন হাওয়াতে সে কিছুটা বাড়ি খায় মাথা। তখন গম্ভীর কণ্ঠে ভ্রু কুচকে বলে, কি হয়েছে ড্রাইভার, এমন কেন করলে? দেখে ড্রাইভ করবে না? ড্রাইভার ভয়ে ভয়ে বলো, স্যার, একটি মেয়ে হুট করেই সামনে চলে এসেছে। আরিশ আরও কিছুটা ভ্রু কুচকে বিরক্তি সুরে বলো, যাও দেখ কি হয়েছে, আর তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। ড্রাইভার মাথা নাড়িয়ে বের হয়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, স্যার, একটি মেয়ে বেহুশ হয়ে গেছে। আরিশ আবার ভ্রু কুচকে বলো, তো? ড্রাইভার আমতা আমতা করে বলো, স্যার, তারা লিফট চাইছে সামনের হাসপাতাল পর্যন্ত। এটা কিভাবে সম্ভব, আমার লেট হচ্ছে। তখনই পিছন থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলো, স্যার, প্লিজ হেল্প করুন, আমার ফ্রেন্ডের জ্ঞান ফিরছে না, আমাদের সামনে হাসপাতাল পর্যন্ত একটু লিফট দিন। আরিশ কিছু বলবে তার আগে কিছু লোক আরিশের গাড়িতে মেয়েটিকে তুলে দেয়। মেয়েটির মাথা তখন ছিল আরিশের কোলে। আরিশ এসবে হতবম্ব। এত মানুষ দেখে না করতেও পারল না সে। গাড়ি চলতে শুরু করল। মেয়েটির মাথা তার কোলে দেখে তার কেমন অস্থির হচ্ছে। হুট করেই গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল। তখনই মেয়েটির মাথা নিচে পড়ে যেতে নিল আরিশের কোল থেকে। সাথে সাথে তখন ধরে ফেলে আরিশ। তখন মেয়েটির মুখে চুলগুলো এলেমেলে হয়ে লেপ্টে ছিল। আরিশের কেন যেন মনে হলো চুলগুলো সরিয়ে দিতে। সাথে সাথে তাই করে বসল।
আলতো হাতে চুল সরিয়ে দিতেই থমকে গেল সে। হুট করেই তার হার্ট বিট করতে লাগল, কেমন একটা ভালো লাগার অনুভূতি কাজ করতে লাগল। সূর্যের আলো গাড়ির কাঁচ ভেদ করে এসে পড়ছিল মেয়েটির মুখে। দুধে আলতা গায়ের রং হলুদ হলুদ লাগছিল। মনে হচ্ছিল কোনো হলুদ পরী তার কোলে ঘুমিয়ে আছে। মেয়েটির মায়াবী চেহারায় হারিয়ে যাচ্ছিল আরিশ। মনের মাঝে অনুভূতিগুলো রঙিন হয়েছিল তার। কই, এত এত মেয়েদের সংস্পর্শে এসেছিল, কখনো এমন ফিলিংস তো হয়নি। তাহলে আজ কেন তার কোলে থাকা ছোট হলুদ পরীর জন্য হচ্ছে? হ্যাঁ, ছোটই তো, দেখেই মনে হচ্ছে মেয়েটির বয়স বড়জোর 18-19 হবে। এসব ভাবতেই গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। তার গাড়িতে করে আসা তার সহপাঠীরা নেমে আসে আর আরিশকে রিকোয়েস্ট করে মেয়েটিকে কোলে করে নিয়ে ভিতরে দিয়ে আসতে। আরিশ এতে ইতস্তত করে, তাদের পীড়াপিড়িতে কোলে নিয়ে ভিতরে গেল হাসপাতালের। সেখানেই ইমার্জেন্সিতে ভর্তি করা হয় মেয়েটিকে। আরিশ নিজেই সব করে দিয়ে আসে ফর্ম ফিল আপ করার সময়। জানতে পারে মেয়েটির নাম শ্রেয়া। নামটি শুনে মনের অজান্তে ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে বার কয়েক আওড়ায় নামটি যতবার সে নিয়েছিল ততবার যেন মনে ভালো লাগার সৃষ্টি হয়েছে তার। শ্রেয়া আড়মোড়া দিতেই ধ্যানে ভাঙে আরিশের। সে যে ডুবেছিল তার প্রথম দেখা হলুদ পরীতে। শ্রেয়ার ঘুম ভাঙতেই পাশে বসে থাকা আরিশের দিকে চোখে পড়ে, যে কিনা তার দিকে ঘোর লাগা চাহনিতে চেয়ে। শ্রেয়ার কাছে আরিশকে ভয় লাগে, খুব ভয়। তাই সে পিছিয়ে যেতেই হাত ধরে ফেলে আরিশ। শ্রেয়ার মুখে এমন ভয়ের ছাপ তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কেন তার হলুদ পরী ভয় পায়? উত্তর অবশ্য তার জানাই। ছোট শ্বাস ফেলে আরিশ। শ্রেয়ার হাত তার 2 হাতের মুঠে নিয়ে চুমু খায় হাতে। এতে কেঁপে ওঠে শ্রেয়া, কিন্তু তার নজর নিচের দিকে। শ্রেয়াকে এমন কেঁপে উঠতে দেখে মুচকি হাসে আরিশ। শ্রেয়ার হাতটা কোলের মাঝে নিয়ে বলতে লাগে, আমি তোমাকে কিছু ক্লিয়ার করতে চাই, তুমি ভয় পেও না, আমি কিছু করব না, সত্যিটা বলবো, শুধু তারপর কি করবে তোমার ইচ্ছা। শ্রেয়া মাথা তুলে একবার তাকায় আরিশের দিক, সাথে সাথে আবার নিচে তাকিয়ে ফেলে। এ চোখে তাকানোর স্বার্থ নেই তার। আরিশের চোখ দুটো যে অনেক গভীর। সে চোখের ভাষা অন্য কিছু বলে সবসময়, যা শ্রেয়ার ছোট মাথা ধরতে অক্ষম। কিন্তু এটুকু একদিনে বুঝে গেছে আরিশ যে তাতে পাগল। একদিন কতটা না যত্নবান ছিল তার প্রতি। লোকটি শ্রেয়ার পাগল মনে হয়, খুব পাগল। কারণ লোকটি যতবার তাকে মারে বকে ততবার কান্না করে। কি অদ্ভুত! অথচ শ্রেয়া বা সবার সামনেই যে কত না শক্ত গম্ভীর রগজটা বদরাগী লোক। আসলেই কারো বাহির দেখে বিবেচনা করা ঠিক না, কারণ মানুষের বাহির দেখে ভিতরে প্রকাশ হয় না। তার জন্য মানুষের সাথে মিশতে হয়। কিন্তু শ্রেয়ার ভয় করে, ভয়ানক রকমের ভয়। আরিশের কথায় শ্রেয়ার ভাবনার ছেদ পড়ে। কোথায় হারিয়ে গেলে? শ্রেয়া মাথা নাড়ায়, মানে কোথাও নয়। আরিশ শ্রেয়ার গাল হাত রেখে বলো, আই নো তুমি আমাকে খুব ভয় পাও, প্লিজ ডোন্ট, আসো আমার সাথে, বলে শ্রেয়াকে সাথে করে নিয়ে গেল বেলকনিতে। শেষ রাতের দিক সময়টি, চারিদিক নিস্তব্ধ, শুধু দূর আকাশের একটি চাঁদ আর কিছু তারার গ্যালার দেখা যাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর কথা বলল আরিশ, তোমাকে দেখি 3 বছর আগে, তোমার মনে আছে কিনা জানি না। 3 বছর আগে রাস্তায় তুমি জ্ঞান হারিয়েছিলে, তখন আমার গাড়িতে তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। শ্রেয়া অবাক হয়ে তাকালো আরিশের দিক। সেদিনের লোকটাকে কত না খোঁজা ট্রাই করেছিল একটি ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু পাইনি। আর সে লোকটি ভাগ্যক্রমে তার স্বামী। এটাকেই হয়তো ভাগ্যচক্র বলে। আরিশ আবার বলো, তোমার সব খবর নিই সেদিনের পর, বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তোমার মা নাকচ করে, আর কারণ বলে তোমার পছন্দ আছে, বলে ছোট শ্বাস নেয় আরিশ। আর শ্রেয়া সেই অবাক চোখে তাকিয়েই থাকে আরিশের দিক। আরিশ আবার বলে, আরিয়ানের সাথে তোমার সম্পর্কের কথা শুনে কষ্ট হয়, তাই আর তোমাকে পাওয়ার আশা ছেড়ে দেই। আমি কে যে কারো ভালোবাসা কেড়ে নিব? কিন্তু ভাগ্য বলতে কিছু আছে। তোমাকে আবার দেখতে পাই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। পালিয়ে বিয়ে করতে এসেছ। আমার কোনো মাথা ব্যথা ছিল না এতে, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন আরিয়ানকে আমি দেখলাম তোমার সাথে। আরিয়ান নামের সেই ছেলেটি ছিল মেয়েদের দালাল, তাকে আমি অনেকবার জেলের ভাত খাইয়েছি। তাই আরিয়ানকে তখন দেখে সন্দেহ হয়, তাই তার কাছে যাই। সে আমাকে দেখে হকচকিয়ে যায়, আমতা আমতা করে বলো, স্যার আপনি, তুমি এখানে? বিয়ে করতে আসছি স্যার। শ্রেয়াকে দেখিয়ে, ওই মেয়েটিকে? আরিয়ান হাসার চেষ্টা করে বলো, আমার হবু বউ। আরিশের কপালে তখন চিন্তার ছাপ। সে তখন আরিয়ানকে পরীক্ষা করার জন্য বলে, তুমি তাকে বিয়ে করো না, আমি তাকে কিনতে চাই। আরিয়ানের চোখ চকচক করে ওঠে, কারণ আরিয়ান লোভী ছিল। সে সাথে সাথে বলো, স্যার কত দিবেন? 5 লাখ টাকার কম কিন্তু নিব না। আরিশের ঠোঁটে তখন বাঁকা রহস্যময় হাসি, কারণ সে তার ফাঁদে পা দেয়।
এবং সে তার কথা অনুযায়ী সব করে। বিয়ের রেজিস্ট্রির সময় শ্রেয়া 2টা পেপারে সাইন করে আর আরিয়ান একটিতে। আরিয়ান আর শ্রেয়া যেই পেপারে সাইন করে তা উকিল ফেলে দেয়, আর আরিয়ান আর শ্রেয়া দুজনে যেই পেপারে সাইন করে তা উকিল ফেলে দেয়, আর আরিয়ান আর শ্রেয়াকে নিয়ে চলে যাওয়ার পর আরিশ তাতে সাইন করে দেয় এবং আইনগতভাবে শ্রেয়ার আর আরিশের বিয়ে হয়ে যায়। আরিশ যেহেতু অনেক বড় বিজনেসম্যান, তাই তার জন্য কোনো কিছু টাফ না। তার আরিশ আরিয়ানের কনফেশন করা অডিও ভিডিও ক্লিপ দেখালো। সেদিন আরিয়ানকেও সে এ দুনিয়া থেকে বিদায় করেছে। কোনো জানোয়ারের মাফ নেই আরিমটের কাছে, তাও আবার তার কলিজাতে হাত দিয়েছে। আরিশের কথায় বাকরুদ্ধ শ্রেয়া অনর্গল পানি পড়ছে চোখ বেয়ে। তার সে সবার কাছে ধোঁকা পেয়ে গেল লাইফে। আরিশ এবার শ্রেয়ার গা ঘেঁষে বসে, চোখ মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি জানি তোমার লাইফের অর্ধেকটা সময় খুব কষ্টে কেটেছে। আমি কম দেইনি। আমাকে ক্ষমা করা যায় না? আমাকে কি আপন করা যায় না? শ্রেয়া কিছু বলল না, উঠে চলে গেল ওয়াশরুমে। দরজা বন্ধ করে কল ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করতে লাগল। কি পেল সে? মা মরে যাওয়ার পর থেকে সবাই তার সাথে ছলনা করেই চলছে। বাবা, সৎমা আর আরিয়ান। এখন আরিশকে সে কিভাবে আপন করে নেবে? আরিশ, সেও তাকে আটকে রেখেছে, দুবার গায়ে হাত তুলেছে, তার সাথে আবার ভালোও বেসেছে। কি করবে সে? দেবে একটা সুযোগ? দেওয়া উচিত, কারণ সে আরিয়ান নামক পশু থেকে তাকে বাঁচিয়েছে। এভাবে কেটে যায় কদিন। আজ শ্রেয়ার আর আরিশের বিয়ে। আল্লাহ নাম নিয়ে 3 কবুল পরে বিয়ে করবে তারা। এ কদিনে শ্রেয়া স্বাভাবিক হওয়ার ট্রাই করছে আরিশের সাথে। আরিশও তাকে ভালো রাখার ট্রাই করছে, কিন্তু মাঝে মাঝে রাগে, বাট এখন আর গায়ে হাত তোলে না। কিছুক্ষণের মাঝেই 3 কবুল পরে বিয়ে হয়ে যায় তাদের। বাসর ঘরে বসে আছে শ্রেয়া। আরিমটের রুমটা পুরো সাদা অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর আরিয়ান এসে ঢোকে ঘরে। শ্রেয়ার আজ কেমন জানি রাগতেছে, ভয় ভয় করতেছে। আরিশ কাছে এসে দাঁড়ালো। শ্রেয়া সালাম করতে নিতেই ধরে ফেলে সে, আর বুকের সাথে লাগিয়ে বলো, আমার হলুদ পরি, তোমার জায়গা এ বুকে সব সময়। শ্রেয়া লজ্জা পেলে এমন কথায়। তখন আরিশ শ্রেয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয় এবং সেও তার পাশে শুয়ে বুকের সাথে চেপে ধরে বলতে লাগে, আজ আমি অনেক খুশি, অনেক। শ্রেয়া হাসল শুধু। আরিশ সেই হাসিতে আরও পাগল হয়ে গেল এবং টুপ করে চুমি দিয়ে দিল শ্রেয়ার ঠোঁটে। শ্রেয়া লজ্জায় মুখ লুকার আরিশের বুকে। আরিশের ঠোঁটে ফুটে উঠে প্রশান্তির হাসি। সে আজ জয় করতে পেরেছে তার কেনা বউয়ের মন। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। নতুন নতুন গল্প পড়ার জন্য আমাকে ফলো করুন। সমাপ্ত।